বন্ধুরা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ট্রাম্প তার স্পেশাল ডেল্টা ফোর্স দিয়ে তুলে নেওয়ার পর সেদিনই সাত সকালে কারাকাসে মাদুরো বিরোধীরা রাস্তায় নেমে নাচ গান করে উদযাপন করতে থাকে। সে কি দৃশ্য চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। অবশ্য ছোট ছোট ভিডিওতে আপনারা দেখেছেন। তাদের মতে যারা বিরোধীরা, তাদের মধ্যে একনায়কতন্ত্র, একনায়ক যে ছিল, স্বৈরাচার ছিল, তারা তকমা দিচ্ছিল। মাদুরো অবশেষে ক্ষমতাচ্যুত হয়েছে, তারা খুব উল্লাস। কিন্তু দুপুর হতে না হতে, মানে সেই ঘটনারই দুপুর হতে না হতে উল্লাস বদলে গেল হতাশায়। সবাই চুপচাপ, হতাশায়। কি হলো না হলো, কি হলো, কেন বিরোধীদের জয় পরাজয়ে রূপান্তরিত হলো, আর ইউরোপ এই পুরো ঘটনায় চুপ কেন? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমি জানাবো ভেনেজুয়েলার এই নাটকীয় ঘটনার আসল সত্য। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করি ভেনেজুয়েলা ট্রাম্পের চমকপ্রদ গেম প্ল্যান, যা সবাইকে হতবাক করে দিল। শনিবার রাত দ্য মিডনাইট রেইড কেমন, কি হইল, কিভাবে হইল রে ভাই? তো বন্ধুরা, গল্পটা শুরু হয় এক গোপন অভিযান দিয়ে, যা ইতিমধ্যে সারা বিশ্বের তোলপাড় সৃষ্টি করেছে। আপনার চোখ এড়ায়নি। আপনার ছোট্ট মোবাইলে স্ক্রিন স্ক্রল করতেও এই দৃশ্যটা, এই ঘটনাটা আপনার চোখের সামনে এসেছে। তাও আমি আবার বলছি, মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের মাত্র 200 জন সদস্য রাতের অন্ধকারে ভেনেজুয়েলায় প্রবেশ করে ফেলেন। টার্গেট কি ছিল? প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এবং বিশ্বাস করুন, অপারেশনটা ছিল হলিউড মুভির মতো একেবারে নিখুঁত। বিরোধী নেতা রিকার্ডো হাউসম্যান এটাকে বলেছেন অসাধারণ সামরিক কৌশল। মাদুরোর রক্ষী বাহিনী অনেকে নিহত, কিন্তু একজন মার্কিন সৈন্য মারা যায়নি। তাদের গায়ে ফুলের টোকাও পড়েন, একদম এভাবে নিয়ে আসছে। সকালে পুরো ভেনেজুয়েলা উৎসব মুখর, মানে তার বিরোধীরা। মানুষ ভাবলো অবশেষে মুক্তি পেলাম সেই স্বৈরশাসকের কাছ থেকে। কি ফুর্তি লাগে, মিষ্টি বিতরণ, কেক খাওয়া নাচানাচি, লাউড স্পিকারের সাউন্ড দিয়া। কিন্তু এখানে শুরু হলো আসল নাটক। কারণ বাবা, এখানে তো ট্রাম্প কাকু আছে। যখন সবকিছু উল্টে গেল, কেন, কি হলো, অনেক প্রশ্ন, তাই না বন্ধুরা? দুপুর হতে না হতে ট্রাম্প একটা বোমা ফাটালেন। না, ভয় পাবেন না, এটা প্লেন থেকে কোনো বোমা ফাটায়নি। তার এটা ওরাল বোমা, মানে মুখ থেকে যে বোমাটা ফাটালেন। তিনি ঘোষণা করলেন, মারিয়া কারিনা মাচাদো ক্ষমতা নেবেন না। মনে আছে সেই মহিলার কথা, যে নোবেল পুরস্কার পেয়েছিল, ভেনেজুয়েলা বিরোধী দলের নেত্রী? তখনই অনেকে ভেবেছিলেন এই বুঝি মাদুরোর পতন। যারা ভেবেছিলেন তারা ঠিকই ভেবেছিলেন। যাক, সেটা ইতিহাসের কথা। তিনি বললেন, কি বললেন? হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, যে বিরোধী নেত্রী মাদুরোর বিরুদ্ধে লড়াই করেছেন, যাকে জনগণ সমর্থন করে, তাকে বাদ দিয়ে দেওয়া হলো। একদম সিনারিতে নাই, টুপ গায়েব। ট্রাম্পের যুক্তি কি জানেন? তার যুক্তি হলো মাচাদোর নাকি যথেষ্ট সম্মান নেই ভেনেজুয়েলায়। এবার মজার অংশ শুনুন। ট্রাম্প কাকে ক্ষমতায় বসালে জানেন? আপনারা তো জানেন, আমি আরো খোলাসা করে বলছি। মাদুরোর নিজের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এক নায়কের ডেপুটি এখন নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। শপথ নেওয়া হয়ে গেছে তার, এবং ভেনেজুয়েলার সামরিক বাহিনীও তাকে সমর্থন জানিয়েছে। হাউসম্যানের প্রতিক্রিয়া কি হলো? বিরোধী নেতা হাউসম্যান বলেছেন, আমি হতবাক ছিলাম, বিশ্বাস করতে পারিনি। তিনি পুরো পরিকল্পনাকে বলেছেন অদ্ভুত। এটা কি করলেন ট্রাম্প? আর মাচাদো, তিনি এখনো চেষ্টা করছেন পরিস্থিতি সামলাতে। ফক্স নিউজকে বলেছেন, মাদুরোর অপসারণ মানবতার জন্য বড় পদক্ষেপ, এবং তিনি তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সাথে ভাগ করতে চান। এটা তিনি যখন পেয়েছিলেন তখনই বলেছিলেন। বন্ধুরা, এটা কি কূটনীতি নাকি মারিয়া চেষ্টা? তেল, ক্ষমতা আর ডলার কোথা থেকে এলো, চলুন শুনে আসি। এবার আসি মূল প্রশ্নে, ট্রাম্প এই কাণ্ড করলেন কেন? উত্তরটা খুবই সিম্পল, এক লাইনে, তেল আর কন্ট্রোল। ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলিস রদ্রিগেজকে সতর্ক করে দিয়েছেন, মার্কিন নীতি মানতে হবে বাবা, নাইলে তোমাকে উচ্চ মূল্য, চরম মূল্য দিতে হবে, যেভাবে মাদুরোকে দিতে হয়েছে। আর মার্কিন কোম্পানিগুলোকে কি দিতে হবে? দিতে হবে তেলের সুবিধা। বুঝতে পারছেন তো বন্ধুরা, এটা মুক্তি অভিযান ছিল না, এটা ছিল বিজনেস ডিল, মানি ডিল। গণতন্ত্র নাকি ব্যবসা? মার্কিন কর্মকর্তারা বলছেন মাচাদো আর গঞ্জালেসকে নিরাপদভাবে ক্ষমতা দেয়া কঠিন, কারণ নিরাপত্তা বাহিনী, প্রাতিষ্ঠানিক বাধা,
এমনকি ড্রাগ ট্রাফিকিং নেটওয়ার্কের প্রতিরোধ আসতে পারে। কিন্তু রদ্রিগেজ, $1 মিলিয়ন প্রশ্ন, তিনি তো একই সিস্টেমের অংশ, তাহলে তার ক্ষেত্রে এসব বাধা কাজ করবে না। আসল সত্যি হলো রদ্রিগেজ যেহেতু পুরনো সিস্টেমের মানুষ, তাকে কন্ট্রোল করা সহজ। ফ্যান্টাস্টিক। ট্রাম্প নতুন নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন 30 দিনের মধ্যে, মানে গণতন্ত্র ফিরবে কবে তার কোনো গ্যারান্টি নাই। ইউরোপের বাবাজি লিডারদের ডাবল স্ট্যান্ডার্ড এক্সপোজড হয়ে গেছে। কিভাবে, চলুন শুনে আসি। এবার আমি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাচ্ছি। ইউরোপীয় ইউনিয়ন কি করলো জানেন? একদম চুপ। হ্যাঁ বন্ধুরা, যে ইউরোপ রাশিয়ার ইউক্রেন অভিযান নিয়ে তীব্র নিন্দা জানিয়েছিল, কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপে নীরব। ইউরোপীয় কমিশন শুধু বলেছে গভীর উদ্বেগ, সংযমের কথা, কিন্তু আক্রমণ বা অবৈধ হস্তক্ষেপের শব্দ তাদের ডিকশনারিতে নেই। তারা ব্যবহারই করেন না। ভয়ের চোটে যদি তাগড়ে তুলে নেওয়া যায় ট্রাম্প। কেন এই নীরবতা? আমার মতে 3টি কারণ। নাম্বার 1, অর্থনৈতিক নির্ভরতা। ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। নাম্বার 2, তেল আর সম্পদ। ভেনেজুয়েলার সাথে স্পেন আর ইতালির বাণিজ্য স্বার্থ আছে। নাম্বার 3, নিরাপত্তা। ন্যাটোর নেতৃত্ব কে দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তাদের বিরুদ্ধে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাও না, একদম ফাটাই ফেলাইব। মজার ব্যাপার হলো ইউই বলেছে তারা রদ্রিগেজকেও স্বীকৃতি দেবে না, ঠিক যেমন মাদুরোকে দেয়নি। কিন্তু টার্গেটেড এঙ্গেজমেন্ট বা নির্দিষ্ট যোগাযোগ চালিয়ে যাবে। কি সুন্দর কূটনীতিক ভাষা! এটা কি ইট দিয়ে মারো আর টিপ দিয়ে বাঁচাও? বৈশ্বিক প্রভাব, দ্বৈত মানদণ্ডের খেসারত দিবে সবাই। বিশ্লেষকরা সতর্ক করছেন এই নীরবতা ইউরোপের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে। গ্লোবাল সাউথের দেশগুলো এখন পরিষ্কার দেখছে মানবাধিকার, গণতন্ত্র, আন্তর্জাতিক আইন সবকিছুই সিলেক্টিভ। যার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু সঠিক জায়গায় এর ব্যবহার হয় না। যখন রাশিয়া ইউক্রেনে যায় তখন সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা, কিন্তু যখন আমেরিকা ভেনেজুয়েলা যায় তখন গভীর উদ্বেগ। ডাবল স্ট্যান্ডার্ড। মূর্খের দল। ইউরোপেরা নিজেদেরকে কি বলে? সভ্য দল। আমি বলি মূর্খের দল। ভেনেজুয়েলার ভবিষ্যৎ। একদিকে রদ্রিগেজ ইনস্টাগ্রামে লিখেছেন তিনি সমান ও সম্মানজনক সম্পর্ক গড়তে চান, কিন্তু মাঠের বাস্তবতা একেবারে ভিন্ন। বিরোধীরা এখনো বিভ্রান্ত, জনগণ এখনো অনিশ্চিত। আর মাচাদো, তিনি এখনো আশা হারাননি। পেদ্রো আস্তানিও দে মানডোসা বলেছেন রাজনৈতিক রূপান্তর শুরু হয়ে গেছে। পুরো ঘটনার শেষ কথা যদি বলি বন্ধুরা, এই হলো ভেনেজুয়েলার পুরো গল্পটা। একটা সামরিক অভিযান যা শুরু হয়েছিল মুক্তি হিসাবে, শেষ হয়েছে নতুন নিয়ন্ত্রণের মাধ্যমে। গণতন্ত্র না তেল, কোনটা আসল উদ্দেশ্য সেটা এখন স্পষ্ট হয়ে গেছে সবার কাছে। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত মানদণ্ড এখন পুরোপুরি উন্মোচিত, মানে সব কিছু খুলে সত্যির কঙ্কালটা খুলে গেছে ইউরোপিয়ানদের। 3টা শিক্ষা এই ঘটনা থেকে। 1, জিওপলিটিক্সে নৈতিকতা সবসময় পিছনের সারিতে থাকে। নাম্বার 2, তেল আর অর্থনৈতিক স্বার্থ রাজনৈতিক সিদ্ধান্তের মূল চালিকা শক্তি। এই দুজনেই সবকিছু চালায়। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। হোক সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, আফ্রিকা, সৌদি আরব, ইউক্রেন, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বেশি বেশি কমেন্ট করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত। আমি কাজল হাতে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও এমন বিশ্লেষণ নিয়ে হাজির হব যা আপনাদের চমকে দেবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।